তানু, কি বলছিস এগুলা? মাথা ঠিক আছে তোর? একটা প্রশ্ন নাই পারতে পারে, ভুলে যেতেই পারে, ইটস সিম্পল। তানজিনা বলে। যে পদার্থবিজ্ঞানের কঠিন কঠিন সূত্র মনে রাখতে পারে সে বায়োলজির একটা বেসিক সংখ্যা মনে রাখতে পারে না। তুর বলে। তানজি, তোর ইচ্ছা তুই ডাক্তার হবি, আর মিহালের ইচ্ছে ইঞ্জিনিয়ার হবে। তুই যেমন ম্যাথ একটু কম পারিস অন্যান্য সাবজেক্টের থেকে, ঠিক তেমনি মিহালও বায়োলজি একটু কম পারে। ম্যাথে তো মিহাল সেকেন্ডে হাইয়েস্ট পাইছে, কিন্তু তুই তো 6 হাইয়েস্ট পাইছিস। তখন কি মিহাল তোকে কিছু বলেছে? কথাগুলো বলে তুর মিহালের দিকে তাকায়, দেখে মিহাল শান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। মিহাল অত্যাধিক রেগে গেলে শান্ত দৃষ্টিতে তাকায়, এর প্রমাণ তুর স্কুলে একবার পেয়েছিল। তুরের কথার রেশ ধরে ইতি সায় জানায়। তখন তানজিনা বলে, তুইও ইতি, তোরা তো এখন মিহালের হয়ে বলবি, তোরা একই স্কুল থেকে আসছিস না। কিন্তু ইনু, তুই কেমনে মিহালের হয়ে কথা বলিস? ইনু বলে, দেখ তানু, কাউকে এভাবে বলা ঠিক না। তোরে আমি এগুলো স্কুল থেকে বলে আসতেছি। ওই ঘটনার পর থেকে মিহাল আগের মতো তানজিনাকে লুকিয়ে দেখে না, যা মিহাল ক্লাসের ফাঁকে করত। তানজিনার ইগনোরেন্স মিহালের মধ্যে জেদের সৃষ্টি হয়। মিহাল চেয়েছিল তানজিনাকে যদি বিয়ে করতে পারে তাহলে তানজিনার অহংকার কিছুটা হলেও ধ্বংস করতে পারবে। এগুলো বলে নিঃশ্বাস ফেলে মিহাল। তোর তো ঘুমিয়ে আছে, তার কোনো হেলদোলি নেই। মিহাল ভাবে, তানজিনা, আমাকে ভালো না লাগলে রেজিস্টার বিয়েতে কেন বা রাজি হয়েছিলে? তুমি বলেছিলে পরিস্থিতির চাপে পড়ে রেজিস্টার করতে বাধ্য হয়েছ, কিন্তু কি? সব ভাবনা চিন্তা ছেড়ে মিহাল তুরের কেবিন থেকে বের হয়ে যায়। তুরের বাবা মা নিজেদের কিছুটা সামলানোর চেষ্টা করছে এই 1 মাস। এইটুকু ভেবে একটু ভালো আছে যে তাদের মেয়ে জীবিত আছে, কোনো না কোনো এক সময় হয়তো কোমা থেকে ফিরে আসবে। মেয়েটাকে তো দেখতে পারছে তারা, এটাই বা কম কিসে? প্রথম সন্তানের মাধ্যমে প্রত্যেক বাবা মা হওয়ার সুখ লাভ করে, আর সেই প্রথম সন্তান যখন জীবন মৃত্যুর সন্নিকটে তখন বাবা মার অবস্থা কেমন হয় তা তারাই বুঝে। নাফিয়া পড়াশোনা বিষয়ক কোনো সমস্যা হলে বড় বোনের কাছে দেখাতে পারত। এছাড়া জীবনের অন্যান্য সমস্যাও বড় বোন হিসাবে তুর সলভ করার চেষ্টা করত, আগলে রাখতো তাকে। নীরা তুরের ছোট হলেও তুর যখন বাচ্চামো করত সে তখন বড় বোনের মতো নিজের বড় বোনকে শাসন করত। আবার নীরার জীবনে কোনো প্রবলেম হলে তুর সেটা দেখত। সময় থেমে থাকে না। আরও 1 মাস কেটে গেছে। নাহিদা ও শাফকাতের বিয়ে সামনের মাসে, হাতে আছে 17 দিন। তারা খুব করে চাচ্ছে তুর কোমা থেকে রিকভার করুক। রাফি ও ইয়ানার বিয়েটা হবে আমেরিকা যাওয়ার কিছুদিন আগে পারিবারিকভাবে। তারপর আমেরিকা থেকে ফিরে আসলে আনুষ্ঠানিকভাবে ওদের আবার বিয়ে দিবে। তুরের সব বন্ধুরা বায়োকেমিস্ট্রি রিলেট যেসব কোম্পানি ও ল্যাব আছে সেগুলোতে রিসার্চ করছে, শুধু নাদিয়া বাদে। কিছু কিছু কোম্পানিতে ফ্রেশারদের চাহিদা অনেক, কারণ সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে রান আপের মধ্যে আছে। মিহাল সিদ্ধান্ত নিয়েছে তানজিনার সাথে যেভাবেই হোক একটু সময় নিয়ে দেখা করবে। তানজিনার কাছ থেকে জানতে চায় সে কী কারণে এমন করছে। নাটকীয়তা দিয়ে ভরে গেছে নিহালের জীবন। তানজিনার প্রতি তার ভালোবাসা কখনোই বাড়াবাড়ি রকমের ছিল না, কিন্তু জেদটা ছিল। তানজিনাকে আইনতভাবে নিজের করে নিলেও কেন জানি মনে কখনো স্বস্তি হয়নি। হয়তো ধর্ম অনুসারে পবিত্রভাবে বন্ধনে আবদ্ধ না হওয়াতে। মিহাল একটা বিহিত চায় এই সম্পর্কের। সে আর চায় না কারো কাঠের পুতুল হয়ে থাকতে।
এতদিন তানজিনারও মনে হচ্ছে তার বাবা মার কথায় বাধ্য হয়ে রাগ করে রেজিস্ট্রি বিয়েটা করা উচিত হয়নি, কারণ তার কোনো কালেই মিহালকে ভালো লাগতো না। তানজিনার মনে হয় তারা একটা ফাঁকা সম্পর্কে আছে, যে সম্পর্কটা টেনে নিলে আরও তিক্ততায় ভরে যাবে, কিন্তু তানজিনা এখন কোনো ডিসিশন নিতে পারছে না। শত হোক সে একজন মেয়ে, সমাজের ডিভোর্সিদের জায়গা কথায় তা তানজিনা জানে। ডাক্তার আরিফকে তার ভালো লাগে, এমনকি তার নিজেরও মনে হয় ডাক্তার আরিফ তাকে পছন্দ করে, কিন্তু তানজিনা আগে শিওর হয়ে নিতে চায় নিজের মনে ডাক্তার আরিফকে নিয়ে কতটুকু অনুভূতি আছে, আর ডাক্তার আরিফের অনুভূতিটাও সে ভালো করে শিওর হবে। এরপরই সে নিহালের সাথে ডিভোর্স কনফার্ম করবে। বাবা মাকেও সুযোগ বুঝে বুঝাতে হবে, আর ভাবি তাকে সাপোর্ট করবে এটা সে জানে। ভাইকেও কোনো মতে মানিয়ে নেবে। রেজবি ও তাইজুনের সাথে মিহালের কথা হয়। তারা যখন জানতে পারে মিহাল তানজিনার সাথে কিছু একটা বিহিত করতে চায়, তখন তারা মিহালকে বলে, দেখ মিহাল, তোর সাথে তুষের বিয়ের খবর তানজিনা ও তানজিনার পরিবার কেউ জানে না। মানলাম তোর কমাতে আছে, এখন যদি তানজিনার পরিবার ঘুণাক্ষরেও টের পায় যে তুই দ্বিতীয় বিয়ে করেছিস, তাহলে কিন্তু তোর অবস্থা তারা খারাপ করবে। সেখানে যতই তানজিনা তোকে হাজব্যান্ড হিসাবে না মানুক, তাই আমি বলবো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি। রেজবির কথার সাথে তাইজুল সায় মিলিয়ে বলে, তোর কি তোরের সাথে বিয়ের শর্তগুলো মনে আছে, যেগুলো হয়তো তোর কাছে কাগজে কলমে মনে হতে পারে, বা তোর যদি কখনো কোমা থেকে ফিরে না আসে, তাহলে তুই হয়তো কাগজটা নষ্ট করে ফেলবি, আর তোরের বাবা মা সন্তান হারানোর সুখে তোকে কিছুই বলবে না। ওদের দুজনের কথায় মিহাল মলিন হেসে বলে, শর্তগুলো শুধু কাগজে ছিল না তাইজুল, তোর আমাকে দিয়ে ওয়াদা করিয়ে নিয়েছে। আমার সাথে যদি তানজিনা ডিভোর্স হয়েও যায়, তারপরে আমি তোর ছাড়ার তৃতীয়বার কাউকে বিয়ে করব না। আমি জানি আমি তোরকে ভালোবাসি না, কিন্তু ওয়াদা আমি রাখবো, সেটা তোর কোমা থেকে না ফিরলাম। মিহালের কথায় রেজবি মনে মনে বলে, যাক, অবশেষে তুই তোর জেদ ছেড়ে দিলে। তুই তোরকে ভালোবাসিস না, কিন্তু মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তোর বিয়ের খবরটা ওরে কতটা ভেঙে দিয়েছিল তা যদি তুই জানতি, তাহলে হয়তো এটা বলতে পারতি না যে তুই শুধু ওয়াদা রক্ষা করার জন্য তোর ছাড়া তৃতীয়বার কাউকে বিয়ে করবি না। ভাবনা চিন্তার সমাপ্তি ঘটিয়ে রেজবি মুখে বলে, তানজিনার সাথে হওয়া কথা সব কিছু তুই মোবাইলে রেকর্ড করবি। রেজবির কথায় মিহাল ও তাইজুল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। রেজবি আবার বলে, তানজিনা যে পরিমাণে চালাক মেয়ে, সে অনুসারে তোদের ডিভোর্সের দায়টা তোর ওপরে চাপিয়ে দিতে পারে। এরপর যদি আবার তোর আর তুরের বিয়ের খবরটা জানতে পারে, তাহলে সে যে কি করবে বলা যায় না। মিহাল রেজবির কথা শুনে বলে, কিন্তু আমি তো তানজিনাকে ডিভোর্সের কথা বলতে যাব না, তানজিনার সিদ্ধান্ত শুনতে যাব। সে কি বলে তা শুনতে যাব। তানজিনা যদি ডিভোর্স চায়, তাহলে আমি ডিভোর্স দেব। তোর কথা বুঝলাম, কিন্তু তারপরও রেকর্ডিংটা অন রাখিস। বলা তো যায় না কখন কাজে লেগে যায়। রেজবির কথায় তাইজুলও সায় দেয়। মিহাল একটা দীর্ঘশ্বাস ফেলে সেও সায় দেয়। এদিকে ডক্টর আরিফ আবার জার্মানিতে যায় কোনো একটা সার্জারির কারণে। এমবিবিএস কমপ্লিট করার পর জার্মানির যেই হসপিটালে সে 5 বছর কাজ করেছে, সেই হসপিটাল থেকেই মেল এসেছে। জার্মানি থেকে ফেরার আগে রাফি যে সব পেশেন্টদের ট্রিটমেন্ট করা শুরু করেছিল, তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা তার সার্জারির জন্য যেতে হয়েছে। ওই বৃদ্ধা মহিলার এক কথা, সে ডাক্তার আরিফের কাছেই সার্জারি করবে। বৃদ্ধা মহিলাটির স্বামী মারা গেছে 8 বছর হলো, এমনকি ছেলে ও ছেলের বউ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেদিন কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলে ও ছেলের বউ তাদের সন্তান জ্যাককে তাদের মায়ের কাছে রেখে যায়, তাই জ্যাক বেঁচে আছে, না হলে এই পৃথিবীতে বৃদ্ধা মহিলাটি একা হয়ে যেত। বৃদ্ধা মহিলাটির ছোট নাতির বয়স মাত্র 9 বছর। বাচ্চাটির কাছে তার দাদি তার শেষ ভরসা। বৃদ্ধা মহিলাটির নাম জুলিয়ানা। ভিনদেশি মাটিতে আরিফ ও ইফতির এক প্রকার কাছের মানুষ বৃদ্ধা মহিলাটি।
একই কলোনিতে থাকতো তারা। তাই আরিফ এক প্রকার মায়ার টানে বৃদ্ধা মহিলাটির সার্জারি করতে গেছে। তানজিনার সাথে মিহালের কথা হয়েছিল, সেই কথা অনুসারে তারা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করে। রেস্টুরেন্টে গিয়ে নিহাল 10 মিনিট বসার পর তানজিনা আসে। হাই হ্যালোর শেষে ওরা নিজেদের জন্য হালকা পাতলা খাবার অর্ডার করে। মিহাল কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করে তানজিনার অগোচরের রেকর্ডিং অন করে বলে, তানজিনা, তুমি এক্স্যাক্টলি কি চাও? তানজিনা তখন স্যান্ডউইচ খাচ্ছিল। এই রেস্টুরেন্টের চিকেন স্যান্ডউইচটা অনেক মজা। মিহালের কথায় খাওয়া থামিয়ে মিহালের দিকে তাকিয়ে বলে, আমি আবার কি চাইবো? তুমি কেন ডেকেছো সেটা বলো। দেখো তানজিনা, তোমার ভাই ভাবি দুজনেই ডাক্তার। সেই হিসেবে ধরলে কিন্তু তারা সময় অনেক কম পায় নিজেদের জন্য। কার কখন ইমার্জেন্সি থাকে কেউ বলতে পারে না। কিন্তু তোমারও আমার ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ তুমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। সে তুলনায় তাদের থেকে কিছুটা হলে সময় কিন্তু আমরা বেশি পাবো। কিন্তু আমি যখনই তোমাকে ফোন দিই তখন তুমি বলো বিজি আছো। তারপর যখন তোমাকে বলি তাহলে ফ্রি হয়ে আমাকে কল ব্যাক করো, কিন্তু তুমি সেটা আর করো না। তানজিনা মিহালের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। সে মনে মনে ভাবে, আমি আসলে কাজটা ইচ্ছে করে করি, ফ্রি হবার পর তোমাকে ইচ্ছে করে কল ব্যাক করি না। কিন্তু মুখে বলে, এত কাজের চাপের মধ্যে আর কল ব্যাক করতে মনে থাকে না। হসপিটালে এত এত রোগী থাকে যে ফ্রি টাইম পাওয়া অনেক মুশকিল। তানজিনার কথায় মিহাল নিঃশব্দে হেসে শান্ত স্বরে বলে, মিথ্যা কথা বলো না তানজিনা, তোমার ব্রেন যে খুব শার্প সেটা আমি জানি। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে না, এমনকি আমার কিছু ভালো লাগে না। তাহলে আমার দেওয়া প্রস্তাবে কেন রাজি হয়েছিলে? মিহালের কথায় তানজিনা ভ্যাবাচাকা খেয়ে যায় আর তার খাওয়া থেমে যায়। আমতা আমতা করে বলে, না মিহাল, আসলে ভুলে যাই মাঝে মাঝে, আর এত রোগী দেখার পর টায়ার্ড হয়ে যায়, তখন আর কারোর সাথে ফোনে কথা বলতে ইচ্ছে হয় না। আচ্ছা বুঝলাম, তুমি টায়ার্ড হয়ে যাও। 24 ঘন্টার মধ্যে কি 10 মিনিট সময় আমাকে দেওয়া যায় না? তানজিনা এবার হাল ছেড়ে সোজা কথায় আসে, তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না, কিন্তু আমার বাবা মা যে কেন তোমাকে বিয়ে করার জন্য বারবার ফোর্স করছিল আমি বুঝলাম না। ইভেন তারা আমার ভাইকেও মানিয়ে নিয়েছিল। তাই আমি বাধ্য হয়ে বলেছি শুধু রেজিস্ট্রিতে সাইন করব, আর কিছু না। আমি ভেবেছিলাম তোমরা এই কথাটা শুনে রাজি হবে না, কিন্তু তোমরা আমাকে ভুল প্রমাণ করে রাজি হয়ে গেলে। তাই আমি জাস্ট সাইন করে হসপিটালের কথা বলে সেখান থেকে চলে আসি। তানজিনার কথাগুলো নিহাল শান্ত হয়ে শুনল, কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। তানজিনার বলা শেষে মিহাল বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? তানজিনা বলে, আমার দিক থেকে আমি সম্পর্কটা চাই না। তানজিনার কথায় মিহাল কোনো ভাবান্তর না দেখিয়ে বলে, ওকে তান, আমাদের ডিভোর্সের পথে যেতে হবে। তবে আমার সময় লাগবে। তানজিনার কথায় মিহাল অদ্ভুত চোখে তাকিয়ে বলে, সরি, বুঝলাম না। দেখো মিহাল, সমাজে ডিভোর্সি মেয়েদেরকে কোন চোখে দেখে তা তুমি জানো। তাই আমি চাই আমরা ডিভোর্স অ্যাপ্লিকেশন করে রাখি, কিন্তু ডিভোর্সটা আমার ইচ্ছে মতো হবে। তানজিনার কথায় মিহাল কনফিউজড, তাই বলে, মানে একটু ক্লিয়ার করে বলো। মানে আমরা উকিলের কাছে যাব, তারপর ডিভোর্স পেপার রেডি করব। তোমার যেহেতু 1.5 মাস পরে আমেরিকার ফ্লাইট, তাই তুমি সেটাতে সাইন করে চলে যাবে। মিহাল ভ্যাবলার মতো বলে, বুঝলাম, আমি সাইন করব, কিন্তু তুমি? তানজিনা হেসে বলে, বিয়েটা তোমার ইচ্ছেই হয়েছে, ডিভোর্সটা না হয় আমার ইচ্ছেই হোক। হ্যাঁ, ডিভোর্স তোমার ইচ্ছে হবে, আমি কখন না করলাম। এমনকি তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য করব না, তোমার ইচ্ছা। আমার ইচ্ছা, তাই তো বলছি তুমি সাইন করে চলে যাবে। তারপর আমি নিজে সুবিধা মতো সিচুয়েশন বুঝে সাইন করে সাবমিট করে দিব। বিয়েটা তো বাধ্য হয়ে করেছি, কিন্তু ডিভোর্সটা ভেবে চিনতে দিব। যা ইচ্ছা হয় করো, আমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাব। পরে ডিভোর্স কনফার্ম হলে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, আর উকিলকে বলবা আমাকে লিগ্যাল নোটিশ পাঠাতে ডিভোর্স কনফার্ম হয়েছে সেটা। তাহলে ডিভোর্স পেপার রেডি করে ফেলবা, আর আজকে তাহলে উঠি। মিহালের কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, ওয়েট, তোমার রেজিস্ট্রির টাকাটা 4 লক্ষ টাকা। ওই টাকাটা তুমি ডিভোর্স কনফার্ম হওয়ার পরে উকিলের সামনে পাবে। আমার ফ্যামিলি থেকে কেউ তোমাকে টাকাটা দিয়ে দেবে। ভালোই করেছিল তোমার বাবা মা, বেশি দিন মোহর চায়নি। অবশ্য
তোমার ভাবি 10 লক্ষ টাকা দিনভর চেয়েছিল, কিন্তু তোমার বাবা মা আমার বাবা মা মিলে 4 লক্ষ তো কনফার্ম করেছিল। ভাবি বেশি টাকা চেয়েছিল যাতে বিয়েটা না হয়, আমি ভাবিকে বলেছিলাম, কিন্তু সবার কথাবার্তার মধ্যে ভাবি আর কিছু বলেনি। তাহলে আজকে উঠি, 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স পেপার রেডি করে ফেলবো। ওকে, তাহলে বাই। দুজনের মধ্যে কথাবার্তা শেষ করে তানজিনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর মিহালও রেকর্ডিংটা সেভ করে রেখে দেয়। এখন মিহালের কাছেও মনে হচ্ছে রেকর্ডিংটা গুরুত্বপূর্ণ, কারণ তানজিনার কথাবার্তায় বোঝা যায় তানজিনা তাকে ফাঁসাতে পারে ভবিষ্যতে। তারপর মিহাল রেস্টুরেন্ট ত্যাগ করে। 1 সপ্তাহ পর নাহিদার বিয়ে সাফওয়াতের সাথে। বিয়ের শপিং এসব নিয়ে ব্যস্ত নাহিদার সাথে ফাইজা, লীরা, জারিন ও সাহায্য করছে। নাহিদা একটা লাল বেনারসির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তুরের ইচ্ছা ছিল নিজের বিয়েতে লাল বেনারসি পরবে, কিন্তু দেখলো ওর বিয়েটা হলো হাসপাতালের হালকা নীল জামা পরে, হাসপাতালের সাদা বেডে শুয়ে। নাহিদার বিয়ে নিয়ে ওদের সবার কত প্ল্যান ছিল। সবাই একসাথে নাচ গান করবে, বরের জুতা চুরি করবে, গেট ধরবে, আরও কত কিছু। তুরের পরিবারের কাছে ডাক্তার ইফতি বলেছে, ওনার কোমা থেকে ফেরার চান্স নেই, অনেকটা ইমপ্রুভ করেছেন উনি, খুব জলদি হয়তো উনি কোমা থেকে ফিরে আসবেন। ডাক্তারের কথা শুনে তুরের বাবা চাচার আশাটা আরও দৃঢ় হলো। তুরের মা তো সব সময় মোনাজাতে মেয়ের তাড়াতাড়ি কোমা থেকে ফিরে আসার প্রার্থনা করেন। নাফিহা আর আগের মতো দুষ্টামি করে না, বড় বোনকে খুব মিস করে। কবে যে তার বড় বোন এই ঘুম থেকে উঠবে। নীরাকে এখন আর কেউ জ্বালায় না, কিন্তু নীরা তার বোনের ওই জ্বালানোটাকে খুব মিস করে। তুরের চাচাতো ভাইটার বয়স 7 বছর, নাম তুর্য। সে জানে না তার বোনের এখন কি অবস্থা। প্রতিদিন বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, এই বুঝি বোন আসলো। তুরের চাচা ছেলেকে সপ্তাহে একবার তুরের কাছে নিয়ে যায়। তুর্য তুরের কাছে গেলে আর ফিরতে চায় না, কান্নাকাটি করে। তার বোন কেন তার সাথে কথা বলে না। নাহিদার বিয়েটা সুন্দর মতো হলো। সাফকাতের জুতো চুরি, গেট আটকানো, সব কিছু হলো। সব বন্ধুরা আনন্দ করলেও তুরের অনুপস্থিতিতে তাকে মিস করেছে সবাই। মিহাল তুরের কোমা থেকে ফিরে আসার কথা শুনে খুশি হয়, কারণ মিহাল জানে তুর মিহালকে এত শর্ত ওয়াদা করে একা করে চলে যাবে না। তুর্কে মিহাল এখনো ভালো না বাসলেও সারা জীবন থাকতে চায় একসাথে। কথায় আছে না, তুমি যাকে ভালোবাসো সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে তুমি তোমাকে যে ভালোবাসে তার দিকে তাকাও। মিহাল এখন সেটাই করছে। সেও এখন তুর্কে ভালোবাসতে চায় অনেক অনেক বেশি করে। এখন শুধু অনুভূতিগুলোকে উপলব্ধি করার পালা। সেটা করতে মিহালেরও যত সময় লাগে সে তত সময়ই নেবে। তানজিনা আগের মতো ডক্টর আরিফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুব ভালোভাবে আছে। মিহাল ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে ইতিমধ্যে। এখন তানজিনার যখন ইচ্ছা হবে তখন সাইন করে সাবমিট করে দেবে। ডক্টর আরিফ নিজেও চেষ্টা করছে তানজিনাকে বলার, কিন্তু সেও তানজিনার মতো তানজিনার অনুভূতি ও নিজের অনুভূতিকে আরও শিওর হয়ে নিতে চাচ্ছে। মিহাল নিজের পরিবারকে সব জানায় ও ওই দিন করার রেকর্ডিংটা শোনায়। রেকর্ডিং শোনার আগে তারা মিহালকে দোষ দিলেও সেটা শোনার পর তারা কিছুক্ষণ চুপ হয়ে তারপর আবার মিহালের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কায়রা তো তুরের দেওয়া শর্তের কারণে তুরের উপর রেগে গেছে। তার ভাষ্য মতে তুর যেহেতু মৃত্যু পথযাত্রী ছিল, তাহলে এরকম শর্তগুলো কেন দিল, আর তার ভাইকে দিয়ে ওয়াদা কেন করিয়ে নিল। কায়রার এসব কথাবার্তায় কায়রার মা চুপ ছিলেন, কারণ সে কিছুটা হলেও জানে এই সব পরিস্থিতির জন্য তার ছেলেও কিছুটা দায়ী। কায়রা ও মিহালের মায়ের সাথে তুরের ওই দিনের হওয়া কথাগুলো হচ্ছে। ফ্ল্যাশব্যাক। মিহালের মা তুরের কেবিনে ঢুকার পর পাশের টুলে গিয়ে বসে। ইতিমধ্যে তুর নিজের পরিবারকে সে আদৌ বাঁচবে কিনা এসব বলে রাজি করিয়েছে, আর ওর পরিবার তো জানতো তুর এই মিহালকে ভালোবেসে হারিয়ে 1 মাস কিভাবে ছিল, তাই
তারা আর কিছু বলেনি। মিহালের মা তুরের পাশে বসার পরে তুর বলে, আন্টি আমি আপনাকে কিছু কথা বলবো, দয়া করে আপনি আগেই রাগ করে বসবেন না। মিহালের মা তুরের এসব কথাবার্তায় সন্দিহান, তারপর বলে, বল মা। তুর আর দেরি না করে একদমে বলে, আন্টি আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই। আমি জানি মিহাল বিবাহিত, আর এটাও জানি তানজিনা মিহালকে মেনে নেয়নি, আর আমার মনে হয় না ভবিষ্যতে কখনো মেনে নিবে। মিহালের মা তুরের কথায় তাজ্জব বনে যায়। উনি কিছু বলবে তার আগেই তুর বলে, মিহাল যে তানজিনাকে কলেজ থেকে ভালোবাসে সেটা আমি জানি। কলেজে এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার কারণে মিহালের মনে ভালোবাসাটা জেদে পরিণত হয়েছে। হ্যাঁ, মিহাল তানজিনাকে এখনো ভালোবাসে, কিন্তু সেটা অনেক কম ওইসব ঘটনাগুলো ঘটার আগের তুলনায়। এরপর তুর মিহালের মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিহালের মা বলে, তোমার কথাগুলো বুঝলাম আমি, আর আমি এটাও লক্ষ্য করেছি যে তানজিনার সাথে মিহালের সম্পর্কটা শুধু কাগজে কলমে রয়ে গেছে। মা তো ছেলের মুখ দেখে বুঝতে পারি কিছুটা। আমরা কেউ প্রথমে মিহালের তানজিনারকে বিয়ে করার প্রস্তাবে রাজি ছিলাম না, কিন্তু ওদের ডিভোর্সের আগে বিয়েটা করা কি ঠিক হবে? আন্টি, আমার কাছে মিহালের ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো সময় নেই। আপনি তো জানেন 3 দিন পর আমার সার্জারি। ডাক্তার বলেছে অনেক রিস্ক আছে। বিয়েটা হলে আমার বাঁচার মতো আরও একটু ইচ্ছা জাগতে পারে। মিহালের মা তুরের কথাগুলো বুঝলো। এখন সে ভাবছে সে তার স্বামীকে কিভাবে সব বোঝাবে। আর যদি তানজিনার পরিবার ভুলেও টের পেয়ে যায় তাহলে কি অবস্থা হবে। তার এসব ভাবনাকে তুর সমাপ্ত করে দিয়ে বলে, আন্টি, আপনি চিন্তা করবেন না। তানজিনার পরিবারকে কেউ জানাবে না, সেরকম কথা সবার সাথে আমার হয়ে গেছে। একমাত্র মিহাল চাইলে ওনারা জানতে পারবে। আঙ্কেলকে আপনি আমার আর আপনার সাথে হওয়া কথাগুলো বলবেন। এরপর মিহালের মা মিহালের বাবাকে বোঝায় কায়রাকে ও সব বলেনি, শুধু তুরের অসুস্থতার কথা বলে। বিয়ের সময় শর্তগুলো দেখে কায়রা রেগে গিয়েছিল, তাকে তার স্বামী শান্ত করে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড মিহালের মায়ের ভাবনার মাঝেই মিহাল বলে ওঠে, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমি সত্যিই তোমার শর্ত ও ওয়াদা রাখবো। আজকে ডাক্তার বলেছে তুরের কোমা থেকে ফেরার চান্সেস বেশি। কায়রা ফুঁসে উঠে বলে, মানে কি? ওই ভিত্তিহীন কথা রাখার জন্য কি তুই সারা জীবন একা থাকবি? একা থাকবো কেন আপু? তোর মারা চায়নি, সে এখনো জীবিত। ওর মতে আছে, তাই তো? কোমা থেকে কিন্তু মানুষ মারাও যায়, এটা জানিস তো? দেখো আপু, আমি জানি না তোর কোমা থেকে বেঁচে ফিরবে কিনা, কিন্তু আমি আর অন্য কাউকে বিয়ে করব না। দেখ নিহান, তোর এই দেবদাস হতে হবে না, আর আমি হতেও দিব না। আমার চাচাতো ননদের তোরে পছন্দ, তার সাথে তোর বিয়ে দিব আমি। তানজিনার সাথে তোর বিয়ের খবর শুনে মেয়েটা কান্না করছে অনেক। মিহাল তার ছেলের সাথে বলে, তাহলে এখন তোর সাথে বিয়ের কথাটা বলে আরেকটু ছেঁকা দাও। তোমার বিয়ের সময়ের জন্য পিছিয়ে লেগে আছে। কোন ক্লাসে পড়ে জানে তোমার ননদ? কায়রা ভ্রু বাঁকা করে বলে, ইন্টার 2য় বর্ষে ভর্তি হয়েছে। তখন মাত্র জিএসসি দিয়েছিল মনে হয়। ওইটুকু মেয়ে পেছনে পড়েছিল আঠার মতো। তোমার এই ননদের জন্য তোমার শ্বশুর বাড়িতে যেতে পারতাম না। তুমি এখানে আসলেও ওই মেয়ের সাথে আসতো। ভাগ্য ভালো, কয়েকদিন বোঝানোর পর মেয়ে বুঝছে। আর এখন যদি তুমি তারে আবার উস্কাও, তাহলে আমি ওই মেয়ের পাবলিকলি ইনসাল্ট করব। একটু থেমে আবার বলে, তোর আমাকে এত বছর যাবৎ ভালোবাসে, কিন্তু কোনোদিন আমাকে বিরক্ত করেনি বা পিছনে লেগে থাকেনি। মিহালের কথায় কায়রা দমে না গিয়ে জবাব দেয়, মেয়েটা তোকে ভালোবাসতো, আর দেখ এখনো মেয়েটা ভালোবাসে। আমাকে জিজ্ঞাসা করে তুই কেমন আছিস এইগুলো। কারণ তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলেছ তানজিনের সাথে আমার বোনে না, তাই সে তোমার মন জেতার চেষ্টা করছে। আর হ্যাঁ, প্লিজ আমাকে বিয়ে নিয়ে তোমরা আর কিচ্ছু বলবে না। ওই মেয়েকে আমার কোনো আপডেট দিবে না দয়া করে। এগুলো বলে মিহাল বাসা থেকে বের হয়ে চলে যায়। মিহালের বাবা মা ছেলে মেয়েদের কথার মাঝখানে কোনো কথা বলেনি, নির্বাক দর্শক হয়ে সবটা দেখছে শুধু। কায়রা আশা না হারিয়ে তুরের বাসায় যেয়ে ওর পরিবারের সাথে কথা বলবে বলে ভাবলো এবং নিজের পরিকল্পনা মোতাবেক তার স্বামী রিয়াদকে নিয়ে তুরের বাসায় বিকেলে যায়। তুরের বাসায় সবাই ওদের
ভালোভাবে আপ্যায়ন করে, কিন্তু পুরোটা সময় কায়রা মুখ ভার করেছিল। রিয়াদ সবার সাথে হাসি মুখে কথা বললেও এক পর্যায়ে কায়রা বলে ফেলে, আপনারা কি ভাবলেন ওদের বিয়ের ব্যাপারে? তুরের বাবা কায়রার কথা বুঝতে না পেরে বলে, বুঝলাম না তোমার কথা, কি ভাববো আমরা? কায়রা এবার একটু নড়ে চড়ে বসে বলে, দেখেন আঙ্কেল, ট্যুর এখন কোনো মতে আছে, কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আর ভাই কি এখন সারা জীবন একা একা থাকবে নাকি? কায়রার কথায় নীরা তাচ্ছিল্যভাবে জবাব দেয়, কেন আপু, মিহাল ভাই একা কেন থাকবে? তার প্রথম বউ আছে না, তানজিনা। কায়রা মুখ ছোট করে জবাব দেয়, ওরা ডিভোর্স অ্যাপ্লাই করেছে, কিন্তু ডিভোর্স কনফার্ম পরে করবে। তুরের পুরো পরিবার অবাক হয়ে যায়। তুরের কাকি বলে, ডিভোর্স অ্যাপ্লাই করেছে মানে? ওদের বিয়ে হলো মাত্র 6 মাস, এখনই ডিভোর্স? তাহলে বিয়ে করেছিল কেন? আবার বলছো ডিভোর্স নাকি কনফার্ম পরে করবে, তার মানে কি? কায়রা বলে, তানজিনা তখন বিয়ে করতে চায়নি, বাবা মার কথায় বাধ্য হয়ে বিয়ে করেছে, আর সেটা জানতাম না। তখন তানজিনা নিজের মুখে বলেছে সেই বিয়েটা রাখতে চাচ্ছে না, কিন্তু সে ডিভোর্স তো কনফার্ম দেরি করে করবে, নিজের সুবিধা মতো। মানে কি, এই মেয়ে ডিভোর্স চাই কিন্তু কনফার্ম দেরি করে করবে? আসলে সে চায় কি? তা জানি না, কিন্তু সতর্ক থাকতে হবে। আমি বলতে আসছি আপনাদের মেয়ের থেকে আমার ভাইকে শর্তগুলো থেকে মুক্তি দিতে। এবার পুরো পরিবারের ভ্রু কুঁচকে আসে। তাদের সবার অবস্থা বুঝে কায়রা বলে, তোর তো মরেও যেতে পারে, তাই বলেছিলাম কি যদি আপনারা তোরের অসুস্থতার জন্য তার হয়ে শর্তগুলো তুলে নিতেন। সবাই তো অবাক, মানে শর্ত অনুযায়ী মিহাল তুরকে ডিভোর্স দিতে পারবে না, কিন্তু তুর যদি ডিভোর্স দেয় তাহলে সব শর্তগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। তুরের কাকা থতমত মুখে বলে, আপনারা কি বলছেন ভেবে বলছেন তো? আপনারা কিন্তু ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই বলছেন। কায়রা এবার সরাসরি বলে, আমরা ডিভোর্সের কথা বলেছি, আমার ভাইও একটা ভবিষ্যৎ আছে, তাই না? তুরের কাকা আর কথা বাড়ালেন না। তুরের মা অন্যায় মুখ নিয়ে নিঃসুপে কান্না করছে। নীরা ফট করে বলে উঠে, আপনার ভাই তো সজ্ঞানে শর্তগুলো মেনে ওয়াদা করে বিয়ে করেছে। আপনাকে কে বলল যে আমার বোন মরে যাবে? আপনার ভাইকে কি এখন আপনার 10-12টা বিয়ে করাবেন? তানজি আপুর সাথে ডিভোর্স হলে আপনার ভাইয়েরও ডিভোর্স পাওয়া ট্যাগ লেগে যাবে। তার উপর যদি আমার বোনের সাথেও ডিভোর্স হয় তাহলে তো 2টা ডিভোর্স পাওয়ার ট্যাগ। ওই অবস্থায় কোন মেয়ে আপনার ভাইকে বিয়ে করবে একটু বলবেন? যেখানে 6 মাস না যেতেই সে 2বার ডিভোর্স প্রাপ্ত হবে। কায়রা এবার নিজেও চিন্তিত হয়ে যায়। পরে ভাবে তুরের সাথে বিয়ের খবর তো তার শ্বশুর বাড়ির কেউ জানে না। সবাই তো একটু একটু জানে যে তানজিনার সাথে মিহালের সম্পর্কটা ঝুলে আছে। কায়রার ভাবনার মাঝেই নীরা বলে ওঠে, আপনি ভাবছেন হয়তো আমার বোনের সাথে আপনার ভাইয়ের বিয়ের খবরটা কেউ জানে না, তার জন্য আপনারা পার পেয়ে যাবেন। কিন্তু ডিভোর্স হলে আমরা ঠিকই বিয়ের খবরটা সবার সাথে শেয়ার করব। আর শুধু শেয়ারই করব না, ডিভোর্স হওয়ার কারণটাও বলবো যে আমার বোন অসুস্থ, তাই আপনারা জোর করে ডিভোর্স নিচ্ছেন। নীরার কথা শুনে কায়রা রেগে কিছু বলবে, কিন্তু রিয়াদ বাধা দেয়। দেখেন, আপনারা কায়রার কথায় কিছু মনে করবেন না। আসলে সে ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত, কারণ মিহাল নিজেও বলে দিয়েছে সে তুর ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। মিহাল তুরকে করা ওয়াদা পালন করবে। আমার শ্বশুর শাশুড়ি এই ব্যাপারে কিছু বলেনি। রিয়াদের কথায় সবাই স্বস্তি পেলেও মনের মধ্যে শঙ্কা রয়ে যায়, যদি মিহালের মন পাল্টে যায় আবার। নীরা কিছুটা সন্দেহের সুরে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পাত্রীও সিলেক্ট করে ফেলেছেন। নীরার কথায় রিয়াদের মুখটা কাচুমাচু হয়ে যায়। কি বলবে সে? কায়রা তো ভেবে নিয়েছে রিয়াদের চাচাতো বোনের সাথে মিহালের বিয়ে দিবে জোর করে। রিয়াদ আর কথা না বাড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে কায়রাকে নিয়ে চলে আসে। রাস্তায় রিয়াদ কায়রাকে বুঝায়, দেখো কায়রা, যেখানে তোমার ভাই রাজি না সেখানে তুমি কিছু বলো না, সেটাই ভালো। তুরের পরিবার কিন্তু ঠিক বলেছে, যেখানে তুর শর্তগুলো মিহালকে দিয়েছে, ও ওয়াদা করিয়েছে, তখন কিন্তু মিহাল বিনা বাক্যে সবগুলো মেনে নিয়েছে। এটা জানা সত্ত্বেও তুর অসুস্থ, বাঁচবে কিনা
কোনো নিশ্চয়তা নেই। তখন তো তানজিনার সাথে বিয়েটা আছে, এটা ভেবে নিয়েছে। না কায়রা, তুমি তো জানো না, মিহাল সেদিন তানজিনার সাথে কথা বলেছে। হ্যাঁ, মিহাল তানজিনাকে বলেনি সে বিয়ে করবে বা এসব কথা, কিন্তু তানজিনার সাথে কথাবার্তাগুলো শুনেই মিহাল তুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। না হলে মিহাল তুরকে বিয়ে করতো না। নিজের ভাইকে এটুকু তো চেনো যে জেদি হলেও আবেগ বিবেক হারাবে না। শুধু তানজিনার সেদিনের কথা না, বিয়ের পর থেকে করা প্রতিটা ব্যবহার সব চিন্তা করেই কারো ভালোবাসার মর্যাদা দিতে চেয়েছে। এরপর রিয়াদ ওই দিন মিহালের সাথে হওয়া কথাগুলো কায়রাকে বলে। সব শুনে কায়রা তো অবাক। সে তো ভেবেছিল তার ভাই এটা অসুস্থ মেয়ের মন রাখার জন্য বিয়ে করেছে। রিয়াদ কথাগুলো বলার পরে বলে, দয়া করে মিহালের আবার বিয়ে দেবে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এরপর একটু শক্ত কণ্ঠে বলে, আমার বোন বা আমার ফ্যামিলির কাউকে মিহালের দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ের ডিভোর্স এগুলো কিছু জানাবে না। আমার বোনকে আর এসবের মাঝে টানবে না। ওর বয়স কম, ওর জন্য আমরা ভালো ছেলে পাবো পরে। কায়রা আর কোনো কথা বলেনি। রিয়াদের কথাগুলো শুনে আবার মিহালের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় বিভোর হয়ে যায়। এদিকে মিহাল স্কুল কলেজের বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় ফেরার সময় একটা দুর্ঘটনায় ঘটে যায়। বেখেয়ালিতে চলন্ত বাইকের সাথে ধাক্কা খায়, কিন্তু ভাগ্য কিছুটা ভালো ছিল যে বাইক তার উপর দিয়ে যায়নি। বাইকের ধাক্কায় মিহাল অনেকটা রাস্তার পাশে ছিটকে পড়ে।